হিরোশিমা ও নাগাসাকিতে যে নিউক্লিয়ার বোমা বিস্ফোরণ ঘটেছিল তার ফলে প্রায় 15 কিলোটন টিএনটির কাছাকাছি বিস্ফোরণ হয়েছিল। এখানে বলে রাখি, কিলোটন টিএনটি হল বিস্ফোরণ মাপার একক। এই বিস্ফোরণের ফলে বায়ুমণ্ডলে যে পরিমাণ রেডিও অ্যাক্টিভ গ্যাস ছড়িয়েছিল তার চেয়ে 400 গুণ বেশি রেডিও অ্যাক্টিভ গ্যাস এমন একটি দুর্ঘটনার ফলে ছড়িয়েছিল যেখানে আজ এই বিশাল আকৃতির গম্বুজটি দেখা যায়। 354 ফুট উঁচু আর 840 ফুট চওড়া এই গম্বুজটি ইতিহাসের ওই দুর্ঘটনার উপর পর্দা চাপা দিয়ে রেখেছে, যার ফলে আমেরিকার সবচেয়ে বড় শত্রু সোভিয়েত ইউনিয়ন আতঙ্কের মধ্যে ছিল। এই বিস্ফোরণটি চেরনোবিল নিউক্লিয়ার ডিজাস্টার নামে পরিচিত, যেখানে একটি ছোট্ট ভুলের কারণে আশ্চর্যজনকভাবে 225 কিলোটন টিএনটির কাছাকাছি বিস্ফোরণ ঘটেছিল। বন্ধুরা, তথ্যজালের আজকের এই ভিডিওতে আমরা জানব যে চেরনোবিল নিউক্লিয়ার বিপর্যয় কেন এবং কিভাবে ঘটেছিল এবং এরই সাথে এই বিপর্যয় সোভিয়েত ইউনিয়নের উপর কি প্রভাব ফেলেছিল। আর বন্ধুরা, এখনও যারা আমার এই তথ্যজাল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে নেবেন এই রকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। চেরনোবিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইউক্রেনের রাজধানী কিয়েভে থেকে 100 কিলোমিটার দূরে প্রিপিজাত শহরে অবস্থিত ছিল, যে জায়গাটা এখনো পর্যন্ত আনহ্যাবিটেড বা মানুষের বসবাসের অনুপযোগী। ওই সময় ইউক্রেন সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল, আর আপনারা অবশ্যই জানবেন এটা ছিল কোল্ড ওয়ার বা ঠান্ডা লড়াইয়ের সময়। এই সময় সোভিয়েত ইউনিয়ন নিউক্লিয়ার এনার্জিকে ব্যবহার করে বেশ কিছু পাওয়ার প্ল্যান্ট তৈরি করেছিল, যাদের মধ্যে চেরনোবিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ছিল খুবই অত্যাধুনিক। 1972 সালে এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটির নির্মাণ কার্য শুরু হয়েছিল, আর এই পাওয়ার প্ল্যান্টে 4টি নিউক্লিয়ার রিঅ্যাক্টরের উপর নির্ভর ছিল, যাদের রিঅ্যাক্টর নং 1, 2, 3 ও রিঅ্যাক্টর নং 4 নামে ডাকা হতো। আর এই 4 নম্বর রিঅ্যাক্টরটি সবচেয়ে শেষে তৈরি হয়েছিল। এখানে থাকা প্রতিটি রিঅ্যাক্টর 1000 মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন করতে পারত, যা ওই সময় সম্পূর্ণ সোভিয়েত ইউনিয়নের অর্ধেক জনসংখ্যার বিদ্যুতের প্রয়োজনীয়তা পূরণ করতে পারত। এই দুর্ঘটনা কিভাবে ঘটেছিল তা জানতে গেলে আমাদের প্রথম জানতে হবে যে নিউক্লিয়ার রিঅ্যাক্টরগুলি কিভাবে কাজ করে। চলুন এই ডায়াগ্রামের সাহায্যে খুব সহজভাবে জেনে নেই নিউক্লিয়ার রিঅ্যাক্টর কিভাবে কাজ করে। এই নিউক্লিয়ার রিঅ্যাক্টরগুলির মধ্যে সবসময় নিউক্লিয়ার রিঅ্যাকশন চলতে থাকে, যার ফলে রিঅ্যাক্টরের মধ্যে প্রচণ্ড উত্তাপ উৎপন্ন হতে থাকে। এই কারণে রিঅ্যাক্টরের মধ্যে চলতে থাকা জল গরম হয় এবং এই জল গরম হওয়ার ফলে যে বাষ্প বা স্টিম উৎপন্ন হয় তা দিয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। ঠিক যেমন তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করার জন্য জ্বালানি হিসাবে কয়লাকে ব্যবহার করা হয়, কিন্তু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে জ্বালানি হিসাবে নিউক্লিয়ার রিঅ্যাকশনকে ব্যবহার করা হয়। নিউক্লিয়ার রিঅ্যাকশন যেহেতু এক প্রকার চেইন রিঅ্যাকশন, এর মানে এই রিঅ্যাকশন যদি একবার শুরু হয় তারপর এই রিঅ্যাকশনকে আর নিয়ন্ত্রণ করা যায় না। এই কারণে এই নিউক্লিয়ার রিঅ্যাকশনকে কন্ট্রোল করার জন্য রিঅ্যাক্টরের মধ্যে 211টি কন্ট্রোল রড ঢোকানো হতো। চেরনোবিলের ক্ষেত্রে এই কন্ট্রোল রডগুলি বোরন কার্বাইড দিয়ে তৈরি ছিল, আর কন্ট্রোল রডের টিপ বা ডগের অংশটি গ্রাফাইটের ছিল। এই কন্ট্রোল রডগুলি নিউক্লিয়ার রিঅ্যাকশনের সময় উৎপন্ন হতে থাকা নিউট্রনগুলিকে শুষে নিত, কারণ নিউট্রনিত ছিল যে ইউরেনিয়ামের পরমাণুর সাথে মিলিত হয়ে নিউক্লিয়ার রিঅ্যাকশন তৈরি করত। কিন্তু যখন নিউটনের অণু ইউরেনিয়ামের পরিবর্তে কন্ট্রোল রডে গিয়ে আটকে যেত তখন নিউক্লিয়ার রিঅ্যাকশন ধীরে ধীরে স্লো হতে থাকত। নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে যেহেতু নিউক্লিয়ার রিঅ্যাকশন সবসময় চলতে থাকত, এই জন্য রিঅ্যাক্টরের কেন্দ্রর তাপমাত্রা প্রায় 1600 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেত, যেটা সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার প্রায় 30% ছিল। আর এই জন্য রিঅ্যাক্টরকে ঠান্ডা রাখা খুবই জরুরি ছিল, যার জন্য রিঅ্যাক্টরের ভিতর বিশেষভাবে জলের পাইপলাইন লাগানো ছিল, আর ওই জলকে ওয়াটার পাম্পের সাহায্যে সবসময় রিঅ্যাক্টরের মধ্যে ঘুরানো হতো। ঠিক যেমন গাড়ির ইঞ্জিনকে ঠান্ডা রাখার জন্য কুলেন্ট ব্যবহার করা হয়। কিন্তু এখানে চেরনোবিল পাওয়ার প্ল্যান্টে ডিজাইনে একটি বিশাল বড় ভুল ছিল, যেটা কেউ অনুমান করতে পারেনি। দেখুন, গাড়ির ক্ষেত্রে এই জলের ঘূর্ণন গাড়ির ইঞ্জিন বন্ধ করার সাথে সাথে বন্ধ হয়ে যায়, কিন্তু নিউক্লিয়ার রিঅ্যাকশনের ক্ষেত্রে এই জলের ঘূর্ণন 1 সেকেন্ডের জন্য বন্ধ হলে চলবে না, তাতে যদি রিঅ্যাক্টরকে বন্ধ করে দেয়া হয় না কেন। এর কারণ নিউক্লিয়ার রিঅ্যাকশন বন্ধ হয়ে যাওয়ার পরেও রিঅ্যাক্টর প্রচণ্ড উত্তাপ উৎপন্ন করে থাকে। এর জন্য প্রয়োজন ছিল যে ওয়াটার পাম্পগুলিকে কোনো সময় থেমে না থেকে রিঅ্যাক্টরের মধ্যে অনাবরত জলের ঘূর্ণন চালিয়ে যেতে হবে, আর এই ওয়াটার পাম্পগুলিকে চালানোর জন্য ইলেকট্রিসিটির প্রয়োজনীয়তা আবশ্যক ছিল। আর সাধারণত এই প্রয়োজনীয় ইলেকট্রিসিটি রিঅ্যাক্টর তার নিজের টারবাইন থেকেই নিত। আর যখন পাওয়ার কাট হতো বা ইলেকট্রিসিটি চলে যেত তখনও যাতে এই ওয়াটার পাম্পগুলি চলতে থাকে এই জন্য চেরনোবিল পাওয়ার প্ল্যান্টে কিছু ব্যাকআপ ডিজেল চালিত জেনারেটর লাগানো হয়েছিল। কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা হলো, এই জেনারেটরগুলোকে চালু করতে 1 থেকে 1.5 মিনিট সময় লাগত। আর এখানে থাকা ইঞ্জিনিয়াররা চেয়েছিল ওয়াটার পাম্পগুলি যাতে ওই 1 থেকে 1.5 মিনিটের জন্য বন্ধ না থাকে। এই কারণে এখানে একটি সেফটি সিস্টেম লাগানো হয়েছিল। সিস্টেমটা এরকম ছিল যে যখন রিঅ্যাক্টর বন্ধ হবে তখন রিঅ্যাক্টর সঙ্গে সঙ্গে ইলেকট্রিসিটি তৈরি করা বন্ধ করে দেবে না, কারণ রিঅ্যাক্টর বন্ধ হয়ে যাওয়ার পরেও এর মধ্যে কিছু স্টিম বা বাষ্প থাকে, যার ফলে টারবাইন একবারে বন্ধ না হয়ে গিয়ে ধীরে ধীরে বন্ধ হতে থাকে।
আর এর ফলে যে বিদ্যুৎ উৎপাদন হবে তার সাহায্যে এই ওয়াটার পাম্পগুলিকে 1 থেকে 1.5 মিনিট চালানোর জন্য যথেষ্ট হবে। আর এই 1 থেকে 1.5 মিনিটের পর ব্যাকআপ জেনারেটরগুলি এমনিতেই চালু হয়ে যাবে। এই সেফটি সিস্টেমটাকে তো এখানে লাগিয়ে দেয়া হয়েছিল, কিন্তু এর পরীক্ষা এখনও বাকি ছিল, আর এটা ছিল একটি কম্পালসারি প্রসেস। এই পরীক্ষাটি হবে রিয়েক্টর নম্বর 4-এর মধ্যে, কারণ এর আগে 1, 2 ও 3 নং রিয়েক্টরের মধ্যে এই পরীক্ষা সফলভাবে সম্পূর্ণ হয়েছিল। আর এটা ছিল 25শে এপ্রিল 1986 সালে সন্ধ্যার সময়, যখন ইঞ্জিনিয়াররা রিয়েক্টর নম্বর 4-এ ওই সেফটি সিস্টেমটিকে পরীক্ষা করার জন্য রেডি হচ্ছিল। চিফ ইঞ্জিনিয়ার আনাটোলি ডায়টলভের আন্ডারে এই পরীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছিল। এর আগে দুবার 4 নম্বর রিয়েক্টরে এই পরীক্ষা চালানো হয়েছিল, কিন্তু তখন এই পরীক্ষা সফলভাবে সম্পূর্ণ হয়নি। বলা হয় যে চিফ ইঞ্জিনিয়ার আনাটোলি ডায়টলভের উপরে করা নির্দেশ ছিল যে তাকে আজ যে করেই হোক এই পরীক্ষাটিকে সম্পন্ন করে দেখাতে হবে। রুল বুকের মতে রিয়েক্টর যখন 700 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে তখন এই পরীক্ষাটিকে শুরু করা হবে, কিন্তু রিয়েক্টর সাধারণত 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। তাই চিফ ইঞ্জিনিয়ার আনাটোলি ডায়টলভ রিঅ্যাকশনকে স্লো করার জন্য রিয়েক্টরের মধ্যে কন্ট্রোল রড ঢোকানোর অর্ডার দেয়, যার ফলে নিউক্লিয়ার রিঅ্যাকশন ধীরে ধীরে স্লো হতে শুরু করে। এখনও পর্যন্ত সবকিছু ঠিকঠাকভাবেই চলছিল, কিন্তু রিয়েক্টরের মধ্যে সম্ভবত খুব বেশি কন্ট্রোল রড ঢোকানো হয়েছিল বলে রিয়েক্টরের পাওয়ার 1000 মেগাওয়াট থেকে কমে সোজা 30 মেগাওয়াটে গিয়ে পৌঁছায়। এরপর রিয়েক্টরের পাওয়ার আবার বাড়ানোর জন্য রিয়েক্টরের থেকে বেশ কিছু কন্ট্রোল রড বার করে নেওয়া হয়। তখন রিয়েক্টরের পাওয়ার 30 মেগাওয়াট থেকে বেড়ে 200 মেগাওয়াটে গিয়ে পৌঁছায়। কিন্তু এই পরীক্ষা শুরু করার জন্য রিয়েক্টরকে যেহেতু 700 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে হবে, তাই রিয়েক্টরের পাওয়ার আরও বাড়ানোর জন্য রিয়েক্টরের মধ্যে থেকে আরও কিছু কন্ট্রোল রডকে বার করে নেওয়া হয়। এখন টোটাল 211টি কন্ট্রোল রডের মধ্যে শুধুমাত্র 8টি কন্ট্রোল রড রিয়েক্টরের মধ্যে ছিল। আর এটাই হলো সবচেয়ে বড় ভুল, কারণ রুল বুকে স্পষ্ট লেখা ছিল রিয়েক্টরের মধ্যে কমপক্ষে 15টি কন্ট্রোল রড সবসময় রেখে দিতে হবে। কিন্তু এখন রিয়েক্টরের মধ্যে শুধু 8টি কন্ট্রোল রড ছিল, আর রুল বুকের এই নিয়মটি না মানার ফলে রিয়াকশন এক্সট্রিমভাবে বাড়তে থাকে। আর রিয়েক্টরের পাওয়ার 200 মেগাওয়াট থেকে বাড়তে বাড়তে 1000 মেগাওয়াটকেও অতিক্রম করে কয়েক হাজার মেগাওয়াটে গিয়ে পৌঁছায়। এর ফলে রিয়েক্টর প্রচণ্ড উত্তাপ উৎপন্ন করতে থাকে, যার ফলে পাইপের মধ্যে ঘুরতে থাকা জল বাষ্প হতে শুরু করে, যেটা আসলে রিয়েক্টরকে ঠান্ডা রাখার কাজ করত, এবং এরই সাথে রিয়েক্টর ভাইব্রেট হতে শুরু করে। এই সময় কন্ট্রোল রুমের মধ্যে একটি আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। এই পরিস্থিতিকে কন্ট্রোল করার একটাই উপায় ছিল যে এমার্জেন্সি শাট অফ বোতামে ক্লিক করা, যার ফলে সমস্ত কন্ট্রোল রড রিয়েক্টরের ভেতরে ঢুকে যাবে এবং নিউক্লিয়ার রিঅ্যাকশনকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেবে। আর সেখানে থাকা ইঞ্জিনিয়াররা এটাই করে, তারা সঙ্গে সঙ্গে এমার্জেন্সি শাট অফ বোতাম টিপে দেয়। কিন্তু যখন কন্ট্রোল রডগুলি রিয়েক্টরের ভেতরে যায়, তখন রিয়েক্টর বিকট শব্দ করে প্রায় একসঙ্গে পরপর 2টি বিস্ফোরণ ঘটায়। সিসমোগ্রাফ যন্ত্রে এই বিস্ফোরণের তীব্রতা রেকর্ড করা হয়েছিল প্রায় 225 কিলোটন TNTর কাছাকাছি। এর তুলনা হিসাবে আমি আপনাদের বলে রাখি, হিরোশিমাতে যে লিটল বয় নামক নিউক্লিয়ার বোমা বিস্ফোরণ হয়েছিল, আর তার ফলে বায়ুমণ্ডলে যে বিষাক্ত গ্যাস মিশেছিল তার চেয়েও 400 গুণ বেশি রেডিও অ্যাক্টিভ গ্যাস এই বিপর্যয়ের ফলে বায়ুমণ্ডলে ছড়িয়েছিল। এটা ছিল 26শে এপ্রিল 1986 সালের রাত 1:26 মিনিটের ঘটনা। এখানে প্রশ্ন হলো, কন্ট্রোল রডগুলিকে রিয়েক্টরের ভেতরে ঢোকানো হয়েছিল রিয়াকশনকে স্লো ডাউন করার জন্য। তাহলে কন্ট্রোল রডগুলির নিউক্লিয়ার রিয়াকশনের গতিকে আরও এক্সট্রিমভাবে বাড়িয়ে দিল কেন? আসলে এই বিস্ফোরণ ঘটেছিল কন্ট্রোল রডের ডগে লাগানো থাকা গ্রাফাইটের কারণে। আপনাদের প্রথমেই বলেছিলাম এই কন্ট্রোল রডগুলি বোরন কার্বাইড দিয়ে তৈরি ছিল, কিন্তু কন্ট্রোল রডের ডগের অংশটি গ্রাফাইটের ছিল, যেখানে বোরন কার্বাইড নিউক্লিয়ার রিয়াকশনকে স্লো করে দেয়, কিন্তু সেখানে গ্রাফাইট নিউক্লিয়ার রিয়াকশনকে বাড়িয়ে তোলে। এই কারণে রিয়েক্টরের কেন্দ্রে যে মডারেটরগুলি থাকে সেগুলি গ্রাফাইট দিয়ে তৈরি ছিল, আর এই মডারেটরগুলি নিউক্লিয়ার রিয়াকশনকে বাড়ানোর কাজ করত। তাই রিয়েক্টরের মধ্যে যে রিয়াকশন নিয়ন্ত্রণের বাইরে ছিল। আবার যখন তার মধ্যে গ্রাফাইটের তৈরি কন্ট্রোল রডের ডগের অংশটি প্রবেশ করে, তার ফলে এই রিয়াকশন আরও এক্সট্রিমভাবে বাড়তে থাকে। এর ফলে রিয়েক্টরের মধ্যে যে অতিরিক্ত প্রেসার উৎপন্ন হয়, তার জন্য রিয়েক্টর বিকট শব্দ করে ফেটে যায় এবং 4 নম্বর রিয়েক্টরে আগুন লেগে যায়। এই বিস্ফোরণের ফলে এখানে থাকা 2 জন ইঞ্জিনিয়ার সঙ্গে সঙ্গে মারা যায়, আর 2 জন ইঞ্জিনিয়ার গুরুতরভাবে আগুনে পুড়ে যায়। প্রথমে তো এই অগ্নিকাণ্ডকে সাধারণ অগ্নিকাণ্ড বলে মনে করা হচ্ছিল, কারণ কেউ জানত না এই বিস্ফোরণের ফলে 5% রেডিও অ্যাক্টিভ পদার্থ বায়ুমণ্ডলে মিশে গেছে। রীতিমতন ফায়ার অ্যালার্ম বেজে ওঠে, আর কিছুক্ষণের মধ্যেই ফায়ার ফাইটাররা এসে আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু এই আগুনকে কিছুতেই নেভানো যাচ্ছিল না, কারণ এটা কোনো সাধারণ আগুন ছিল না। এই আগুনটা লেগেছিল রিয়েক্টরের কেন্দ্রে থাকা গ্রাফাইটের তৈরি মডারেটরে, যাকে অত সহজে নিভানো যাবে না। সোভিয়েত ইউনিয়ন প্রিপিজাত শহরে এমার্জেন্সি ঘোষণা করে এবং এখানে বসবাসকারী 50,000 সাধারণ মানুষদের অন্যত্রে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য কয়েকশো বাসের ব্যবস্থা করে, যার সাহায্যে এখানে থাকা মানুষদের প্রিপিজাত শহর থেকে অনেক দূরে স্লাভুটিচ শহর নিয়ে যাওয়া হয়।
আর এদিকে চেরনোবিল শহরে আগামী 10 দিন ধরে এই আগুন নেভানোর কাজ চলতে থাকে। হেলিকপ্টারের সাহায্যে 5,000 টনেরও বেশি বালি, মাটি ইত্যাদির মতন জিনিস আগুনের উপর ফেলা হয়েছিল, যাতে এই আগুন তাড়াতাড়ি নিভে যায়। অবশেষে দীর্ঘ 10 দিনের চেষ্টার পর এই আগুনকে নেভানো যায়। এই আগুন নিভে গেলেও পরের কয়েকদিন ধরে এখান থেকে বিভিন্ন রেডিও অ্যাক্টিভ পদার্থ বায়ুমণ্ডলে গিয়ে মিশতে থাকে। আর যেসব ফায়ার ফাইটাররা এই আগুন নেভানোর কাজে যুক্ত ছিল তাদের মধ্যে এই রেডিয়েশনের প্রভাব দেখা দেয়, যার ফলে কিছু লোক কয়েকদিনের মধ্যে এবং কিছু লোক কয়েক মাসের মধ্যেই মারা যায়। প্রথম দিকে সোভিয়েত ইউনিয়ন এই ঘটনাটিকে সারা বিশ্বের সামনে আনতে চায়নি, কারণ যেহেতু এটি ঠান্ডা লড়াইয়ের সময় ছিল, তাই সোভিয়েত ইউনিয়ন এই খবর সারা বিশ্বের সামনে এনে তাদের দেশের ইমপ্রেশন ডাউন করতে চায়নি। কিন্তু এই বিস্ফোরণের 36 ঘন্টার পর সুইডিশ রেডিও মনিটরি স্টেশন দেখেন বাতাসের রেডিয়েশনের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, আর এই রেডিয়েশন ইউক্রেনের দিক থেকে আসছে। এই কারণে সোভিয়েত ইউনিয়নকে অবশেষে চেরনোবিলে ওই দুর্ঘটনার কথা গোটা বিশ্বের সামনে প্রকাশ করতে হয়। কিন্তু এই বিপদ এখনো সম্পূর্ণভাবে শেষ হয়নি, কারণ রিয়েক্টরে আগুন নিভে গেলেও রিয়েক্টরের নিচে একটি বড় জলের ট্যাঙ্কি ছিল, এবং এই ট্যাঙ্কির জলের মধ্যে অনেক বেশি রেডিও অ্যাক্টিভ পদার্থ মিশে গিয়েছিল। যদি সময় মতন এই ট্যাঙ্কিটাকে খালি না করা হয়, তাহলে এই জল যখন বাষ্প হয়ে বাতাসে মিশবে তখন এরই সঙ্গে আরও রেডিও অ্যাক্টিভ পদার্থ বাতাসে গিয়ে মিশবে। এই ট্যাঙ্কিটাকে খালি করার একটাই উপায় ছিল যে কেউ এই ট্যাঙ্কির ভেতরে ডুব দিয়ে যাবে এবং ট্যাঙ্কির তলায় লাগানো থাকা ড্রেন ভলভটি খুলে দেবে। কিন্তু ভাবুন, কে তার নিজের জীবন বাজি রেখে এই রেডিও অ্যাক্টিভ জলের মধ্যে যাবে? প্রথমে তো এই কাজ করার জন্য কেউ রাজি হয়নি। ঠিক এখানেই সামনে আসে 3 জন সুপার হিরো, যারা তাদের নিজের জীবন বাজি রেখে অন্যজনের প্রাণ বাঁচানোর জন্য সামনে আসে। এই 3 জন ব্যক্তির নাম হলো আলেক্সি আনানেনকো, ভ্যালেরি বেসপালোভ আর বরিস বারানভ। এই 3 জন ব্যক্তি সাধারণ সুইমিং স্যুট পরে ওই রেডিও অ্যাক্টিভ মিশ্রিত জলের মধ্যে নামে এবং তারা অন্ধকারের মধ্যে সাঁতার কেটে ওই ড্রেন ভলভটিকে খুলে এখানে থাকা রেডিও অ্যাক্টিভ মিশ্রিত জলকে বার করে দেয়। তাদের এই মিশনকে অনেক মানুষ সুসাইড মিশন বলেছিলেন। ভাগ্যক্রমে ওই 3 জন ব্যক্তি নিরাপদে বেরিয়ে আসে, কিন্তু এখনো পর্যন্ত অনেক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছিল। এই বিস্ফোরণের ফলে আয়োডিন 131 এর মতন অনেক ক্ষতিকারক কেমিক্যাল বাতাসে মিশে গিয়েছিল, যার ফলে এখানে থাকা হাজার হাজার শিশুদের থাইরয়েড ক্যান্সার দেখা দিয়েছিল, এবং এরই সাথে কয়েক হাজার মানুষ মারা গিয়েছিল। এদের মধ্যে বেশিরভাগটাই ছিল সেই সব মানুষ যারা চেরনোবিলে আগুন নিভানোর কাজে এবং দুর্ঘটনার পরে এই স্থান পরিষ্কার করার কাজে নিযুক্ত ছিল। এর সাথে এই কেমিক্যালগুলি সম্পূর্ণ ইউরোপে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছিল। যেসব জঙ্গলে এই রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট পড়েছিল সেখানে থাকা গাছপালাগুলি সবুজ থেকে লাল হয়ে গিয়েছিল, এবং বৃষ্টির সাথে এই কেমিক্যালগুলি যে স্থানে পড়েছিল সেই স্থানে থাকা ঘাসগুলিকে যেসব গবাদি পশুরা খেয়েছিল সেই সব পশুগুলির উপর ব্যাপকভাবে রেডিয়েশনের প্রভাব দেখা দিয়েছিল। এই ঘটনার প্রথম 4 মাসে শুধু 31 জন মানুষ মারা গিয়েছিল, কিন্তু এর কারণে যে রেডিয়েশন বাতাসে ছড়িয়েছিল তা আগামী 4 বছরে আনুমানিক 4000 মানুষের জীবন কেড়ে নিয়েছিল। এটা তো শুধু একটি এক্সট্রিমেট ছিল, কিন্তু এর কারণে আসলে যে কত মানুষ মারা গেছে তা অনুমান করা খুবই কঠিন। বর্তমানে চেরনোবিলের ওই দুর্ঘটনা সাইডে কোনো সাধারণ মানুষের যাওয়ার অনুমতি নেই, কারণ আজ ওই দুর্ঘটনার 38 বছর পরেও ওই স্থান থেকে কিছু না কিছু রেডিয়েশন নির্গত হয়েই চলেছে। আর এটা অনুমান করা হয়েছে যে আগামী 400 বছর ধরে এখান থেকে এই রেডিয়েশন বেরোতে থাকবে। আর এই রেডিয়েশন যাতে বাতাসে না মেশে, এই কারণে সোভিয়েত ইউনিয়ন 4 নং রিঅ্যাক্টরের উপরে এই বিশাল আকৃতির গম্বুজটি তৈরি করেছে। আর এই গম্বুজটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় $3 বিলিয়ন। এই গম্বুজটি আগামী 100 বছর ধরে চেরনোবিল থেকে নির্গত হওয়া রেডিয়েশনকে বায়ুমণ্ডলের মিশতে দেবে না। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে এই ভিডিও সম্পর্কে আপনার মতামত অবশ্যই জানাবেন। বন্ধুরা, এর আগে আমি নিষিদ্ধ এরিয়া 51 এর রহস্য নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম, আর আপনারা যদি কেউ ওই ভিডিওটাকে দেখতে ইচ্ছুক হন তাহলে এখানে ক্লিক করুন। আজ তবে আসি বন্ধুরা, দেখা হবে পরের অন্য একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।